হঠাৎ আকাশে উঠল মেঘ। দেখতে দেখতে ঝড় এলো শোঁ শোঁ রবে। সাগরে উঠল পাহাড়ের মতো ঢেউ। আকাশ ভেঙে নামলো মুষলধারার বর্ষা। পাল ছিঁড়ে মাস্তুল ভেঙে জাহাজ ডুবে যায় আর কি। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়ে আদ্রিয়ানার কাছে নালিশ করলো। সে তাকে জানালো, কথা বদ্ধ পাগল হয়ে গেছে কেন্নে মা। নিজের বাড়ির কথা বা আপনার কথা তাকে যেই বললাম, তিনি যেন কিছু বুঝতেই পারলো না। আর কেবল আমাকে হোটেলে টাকা জমা দিয়েছিস কিনা, টাকা জমা দিয়েছিস কিনা সেটাই জিজ্ঞেস করতে লাগলে। তারপরে আমাকে কি বার্তাই না মারলো। বইটি দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থিলস। আজকে আপনাদের জন্য মহা শেক্সপিয়ার সিরিজে কমেডি অফ এররের দ্বিতীয় ও অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে রাজু আঙ্কেল, ইজিয়নের চরিত্রে বাবলু, ভদ্রলোক ও ভৃত্যদের চরিত্রে অয়ন, রাজা অঙ্কিত, দ্রোমিওদের চরিত্রে শান্তনু, আদ্রিয়ানা কাকলি, অ্যাঞ্জেলো স্বর্ণদ্বীপ, পেয়াদা স্বপন, রাজকর্মচারী ও দর্জির চরিত্রে ধ্রুব, অ্যামিলিয়া শ্রীলেখা, লুসিয়ানা আনন্দিতা, লুসি সোনালি এবং অ্যান্টিফোলাসদের চরিত্রে আমি রাজদীপ। প্রথম পর্বে আপনারা শুনেছেন যে ইজিয়ন হল সিরাকিউজের একজন নামকরা সওদাগর। এপিরাম নাম থেকে সিরাকিউজে ফেরার সময় সমুদ্র দুর্যোগের মুখে তার জাহাজডুবি হয়। তিনি তার স্ত্রী ও ছোট অ্যান্টিফোলাস ও ছোট দ্রোমিওকে হারান। কালক্রমে বড় অ্যান্টিফোলাসও যুবক হয় এবং সে ঠিক করে মায়ের খোঁজে যাবে। তারপর যথারীতি সে বেরিয়ে পড়ে, কিন্তু বহুকাল পরেও যখন সে আর বাড়ি ফেরে না, তখন তার বাবা কোনো মতেই চুপ করে থাকতে পারেন না। তিনিও বেরিয়ে পড়েন এপিসাস বন্দরের উদ্দেশ্যে, কিন্তু বিপদে পড়লেন সেখানে। আর ওইদিকে ছোট দ্রোমিও বড় অ্যান্টিফোলাসের কাছে মার খেয়ে চলল গিন্নিমার কাছে নালিশ করতে। তারপর ছোট অ্যান্টিফোলাস এবং তার মা অ্যামেলিয়া ও ছোট দ্রোমিওকে সাগর থেকে জাহাজে তুলে নিয়ে ক্যারেন্থের জেলে নাবিকরা পালিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর তারা মায়ের কাছ থেকে ছেলে দুটিকে কেড়ে মাকে একাকী ডাঙায় নামিয়ে দিয়ে চলে যায়। ছেলেহারা অ্যামেলিয়া কান্নায় ভেঙে পড়ে পাগলিনীর মতো হয়ে গেল। আর এদিকে সেই বদমাস জেলে নাবিকরা ছেলে দুটিকে দাস হিসেবে বিদেশের বাজারে বেচে দিল। নানা দুঃখ কষ্ট সহ্য করার পর ছেলে দুটি আশ্রয় পেল এক অতি সম্ভ্রান্ত ভদ্রলোকের কাছে। তিনি ছিলেন এপিসাসের ডিউকের একজন উঁচু দরের সেনাপতি। ছোট অ্যান্টিফোলাস যৌবনের যুদ্ধবিদ্যায় বাহাদুরি দেখিয়ে ডিউকের সুনজরে পড়ে গেলেন। ডিউক তাকে নিজ শহরে বাড়ি বানিয়ে দিলেন আর নিজের নিকট আত্মীয়ের এক ধনী সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়েও দিলেন। ছোট অ্যান্টিফোলাসের বউয়ের নাম হলো আদ্রিয়ানা। ছোট দ্রোমিও বড় অ্যান্টিফোলাসের হাতে উত্তম মধ্যম মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়ে আদ্রিয়ানার কাছে নালিশ করলো। সে তাকে জানালো, কথা বদ্ধ পাগল হয়ে গেছে কেন্নে মা। নিজের বাড়ির কথা বা আপনার কথা তাকে যেই বললাম, তিনি যেন কিছু বুঝতেই পারলো না। আর কেবল আমাকে হোটেলে টাকা জমা দিয়েছিস কিনা, টাকা জমা দিয়েছিস কিনা সেটাই জিজ্ঞেস করতে লাগলে। তারপরে আমাকে কি বার্তাই না মারলো। এই বলে সে মারের দাগগুলো ঘুরিয়ে ফিরিয়ে আদ্রিয়ানাকে দেখাতে লাগলো। আর এই অদ্ভুত কথা শুনে আদ্রিয়ানা তো হতবাক। আমার স্বামী পাগল হয়ে যাবে? এ কি কথা? তুমি শিগগির যাও ওনার কাছে। কিন্তু ছোট দ্রোমিও যদি আবার মার খেয়ে ফিরে আসে বা মোটেই তার স্বামীর দেখা না পায়, এই ভেবে তিনি আর ধৈর্য ধরে বসে থাকতে না পেরে নিজেই খানিক পরে বেরিয়ে পড়লেন। সঙ্গে নিলেন অবিবাহিতা ছোট বোন লুসিয়ানাকে। এদিকে বড় অ্যান্টিফোলাস সেন্টার হোটেলে ফিরে গিয়ে জানতে পারলেন যে তার ভৃত্য বড় দ্রোমিও টাকা কড়ি সব হোটেলে জমা দিয়েছে আর সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক করে আবার বাইরে বেরিয়েছে। টাকাও নিরাপদে আছে শুনে
তিনি নিশ্চিন্ত হয়ে শহর দেখতে বেরোলেন। পথে তার সঙ্গে দেখা হতেই বড় দ্রমিও এগিয়ে এসে যা যা কাজ করেছে সে সবই বড় অ্যান্টিফোলাসকে বলল। বড় অ্যান্টিফোলাস তো অবাক, এই চাকরটা এই মাত্র কাঁদতে কাঁদতে চলে গেল, আবার এখনই এসে হাসতে হাসতে বলছে যে হোটেলের ব্যবস্থা ঠিক করে এলাম। সত্যি সত্যি ও পাগল হয়েছে কিনা এই পরখ করবার জন্য তিনি তাকে খুব ধমকিয়ে বললেন, তাহলে একটু আগে তুই এসে বাড়িতে যাওয়ার কথা, গিন্নিমার কথা, এইসব আবল তাবল বলছিলি কেন আমাকে? এ কথা শুনে বড় দ্রমিও হতভম্ব হয়ে গেল। সে জোর দিয়ে বলতে লাগলো যে, বাবু, এ তো আপনি কি বলতেন? ওসব আমি কখন করলাম? আমি তো আপনার কথা মতো হোটেলে মালপত্র রাখতে গেলাম। আমার মনে হয় আপনার কথা একটা ভুল হচ্ছে। দুজনে এই কথা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। এমনই সময় আদ্রিয়ানা সেখানে এসে হাজির হলেন ছোট বোন লুসিয়ানাকে নিয়ে। এসেই বড় অ্যান্টিফোলাসকে স্বামী বলে ডেকে আদ্রিয়ানা ঝড়ের মতো নালিশের পর নালিশ শুনিয়ে বলতে লাগলেন, তুমি চাকরটাকে ধমকা মেরেছো কেন? হ্যাঁ, তোমার নাকি বাড়ি ঘর নেই, নাকি তোমার স্ত্রী নেই যে হোটেলে থাকবার জন্য তুমি টাকা জমা দিয়েছো? এসব কি কথা? আমার অপরাধটা কি হলো যে তুমি আমাকে ত্যাগ করতে চাইছো? বড় অ্যান্টিফোলাস ভেবাচাকা খেয়ে গেলেন। এই অস্বস্তিকর বিশ্রী পরিস্থিতিতে বিভ্রান্ত হয়ে পড়লেও তিনি ঠান্ডা মাথায় আদ্রিয়ানাকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি তার স্বামীই নন, তিনি একজন বিদেশি অচেনা লোক। আদ্রিয়ানা এবার মেজাজ দেখিয়ে বড় অ্যান্টিফোলাসের সঙ্গে কথাবার্তা শুরু করলেন। হ্যাঁ গো, তুমি কি সত্যি পাগল হয়ে গেলে? ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! এদিকে রাজপথে একটা বিশ্রী গোলমাল হচ্ছে দেখে একে একে লোকজন সব জমা হতে লাগলো। বাধ্য হয়ে বড় অ্যান্টিফোলাস ভাবলেন, আপাতত এই ভালো মানুষের মেয়ের সঙ্গে তার বাড়িতেই নয় যাওয়া যাক, তারপর সেখানে খেতে খেতে তার ভুলটা ভাঙিয়ে দেবো হন। এই ভেবে তিনি বড় দ্রমিওকে নিয়ে আদ্রিয়ানা তার বাড়িতে এলেন। আদ্রিয়ানা বাড়িতে ঢুকে বড় দ্রমিওকে কড়া ভাষায় পাহারা দিতে হুকুম দিলেন আর বললেন, কোনো মতেই যেন কারো কথাতে বাড়ির দরজা খুলে না দেওয়া হয়, কারণ তোমার মনিবের মাথা খারাপ হয়ে গেছে। উনি আবার যদি বাড়ি থেকে একবার বেরোনোর সুযোগ পান, তাহলে এবার হয়তো সত্যি সত্যি হোটেলে গিয়ে উঠবেন, অথবা হয়তো জাহাজে চড়ে দেশ ছেড়েই চলে যাবেন। বিয়ে করা স্ত্রীর কথা যে ভুলে যাচ্ছে, সে লোক কি যে করে বসবে তার ঠিক আছে। বড় অ্যান্টিফোলাস যখন আদ্রিয়ানার সঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, ছোট অ্যান্টিফোলাস তখন রাস্তায় দাঁড়িয়ে ছোট দ্রমিওকে উত্তম মধ্যম দিচ্ছেন। এই চাকরটা বলে কি? এই তুই সত্যি করে বলতো, আমি তোর কাছে কখন বললাম যে হোটেলে গিয়ে খাবো? হোটেলে টাকা জমা দেওয়ার জন্য পাঠিয়েছি, আর কখনই বললাম যে আমার স্ত্রী নেই? এইসব বেয়াদবির কথা তুই বলেছিস না? আজকে তোর মরতে মরতে মেরেই ফেলা দরকার। যা হোক, কিছুক্ষণ পরে ছোট অ্যান্টিফোলাস যখন বাড়ি ফিরলেন, বাড়ির দরজা তখন বন্ধ। কত ডাকাডাকি, হাঁকাহাঁকিও কড়া নাড়ানাড়ি করলেন, ধাক্কাও লাথি দিলেন, তবু দরজা আর খোলা হলো না। বাড়ির ভিতর থেকে ঝি চাকরগুলো যেন তাকে দেখে ঠাট্টা করছে। এই যা ফালা, বেটা চোর, গুন্ডা কোটাকার, এখানে ডাকাতি করতে এসেছো? যা তা বলে বিশ্রী রকমের গালাগাল দিচ্ছে তাকে। তাদের নিজেদের মনিবকে আর দেবে নাই বা কেন? তারা তো দেখছে তাদের মনিব ঘরে বসে আহার করছেন তার স্ত্রীর সঙ্গে। এই অবস্থার বাইরেই দাঁড়াবে একটা লোক যদি নিজেকে এই বাড়িতে মালিক বলে চিৎকার করতে থাকে, তবে তাকে ঠগবাটপা ছাড়া আর কি বা তারা ভাবতে পারে? আরে এ তো মহা মুশকিল, দরজাটা খোলো, আমাকে ঢুকতে দাও। আরে কি হলোটা কি? অনেকক্ষণ চেঁচামেচি করেও যখন ছোট অ্যান্টিফোলাস বাড়ির দরজা খোলাতে পারলেন না, তখন তিনি রাগ করে এক বন্ধুর বাড়ি রওনা হলেন। সেখানেই তিনি আজ খাওয়া দাওয়া সারবেন। যাবার সময় পথে স্যাকরা অ্যাঞ্জেলোর সঙ্গে দেখা।
এর কাছে তার স্ত্রীর জন্য এক গাছা সোনার হার কয়েকদিন আগে তৈরি করতে দিয়েছিলেন ছোট অ্যান্টিপলাস। অ্যাঞ্জেলো তাকে জানালো, অ্যান্টিফোলাস মহাশয়, আপনার হারটা তৈরিই আছে। স্ত্রীর উপর তখন ছোট অ্যান্টিপলাসের ভীষণ রাগ। তিনি সেই রাগের বশে স্যাকরাকে বললেন, বেশ, তুমি হারটা নিয়ে আমার বন্ধুর বাড়িতে এসো তো। হারটা আমি আমার বন্ধুকেই উপহার দেব। যে স্ত্রী স্বামীর মুখের ওপর বাড়ির দরজা বন্ধ করে দেয় আর ভেতরে বসে ঝি চাকরদের নিয়ে স্বামীকে ঠকবাটপাট বলে ঠাট্টা করে, সেই বেয়ারা স্ত্রীকে আবার কিসের হাত দেওয়া? স্যাকরা অ্যাঞ্জেলো তখনই সোনার হারটা আনতে হন্তদন্ত হয়ে বাড়ি গেল। ছোট অ্যান্টিপলাস বন্ধুর বাড়িতে গিয়ে যখন খেতে বসলেন, বড় অ্যান্টিপলাস তখন আদ্রিয়ানার সঙ্গে বসে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছেন। আদ্রিয়ানার বকাবকিতে কোনো কথাই আর বেরোয়নি তার মুখ থেকে। ভুল ভাঙাবার সুযোগটুকু পাননি তিনি। খাবার পরে বড় অ্যান্টিপলাস পালিয়ে যাওয়ার মতলব করলেন, কিন্তু পালাবেন কি করে? বাড়ির দরজায় যে কড়া নজর। আদ্রিয়ানার ছোট বোন লুসিয়ানার ব্যবহার তার বেশ ভালো লেগেছে, তাই তার সঙ্গে খানিকটা হাসি ঠাট্টা করে সময় কাটালেন। এমনকি তার কাছে বিয়ে করবার প্রস্তাবও করলেন। বলছি কি, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি কি আমাকে বিবাহ করতে চান? লুসিয়ানা তো এক প্রকার পালিয়েই বাঁচলেন। নিজের ভগ্নিপতির মুখ থেকে এ ধরনের কথাবার্তা কি শোনা যায়? দিদি শুনলে কি ভাববে? এদিকে বড় দ্রমিয়াকে ধরেছে বাড়ির ঝি লুসি গোপনে। বলছি কি, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি কি আমাকে বিয়ে করবে? যথারীতি তার সঙ্গে যে লুসির বিয়ে কথাবার্তা পাকা। লুসির হাত থেকে কোনো মতে পালিয়ে বড় দ্রমিও তার বড় মনিব অ্যান্টিপলাসের সঙ্গে দেখা করবে। দুজনে তখন মতলব করে আদ্রিয়ানার অজান্তে বাড়ি ছেড়ে পথে বেরিয়ে পড়লেন। রাস্তায় চলতে চলতে দেখা হলো স্যাকরা অ্যাঞ্জেলোর সঙ্গে। অ্যাঞ্জেলো সোনার হার নিয়ে যাচ্ছে ছোট অ্যান্টিপলাসের হুকুমে তার বন্ধুর বাড়ি। বড় অ্যান্টিপলাসকে দেখেই অ্যাঞ্জেলো হাত ছড়াটি তার হাতে গুঁজে দিয়ে বলল, অ্যান্টিফোলাস মহাশয়, এই নিন আপনার হার, পরে এসে দাম নেব। এখন আমার একটু তাড়া আছে। এত তাড়াতাড়ি ব্যাপারটা যে ঘটে গেল যে বড় অ্যান্টিপলাস স্যাকরাকে কোনো কথা জিজ্ঞেস করার মতো সময় পেলেন না। হাড় ছড়াটা হাতে করে তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, আচ্ছা, এটা কি জাদুর দেশ? অতিথি বিদেশিদের জোর করে বাড়িতে ধরে নিয়ে গিয়ে স্বামী বলে আদর করা ও রাজভোগ খাওয়ানোই কি এখানকার বড় ঘরের মেয়েদের রীতি? অজানা বিদেশিদের হাতে সোনার হার গছিয়ে দিয়ে সরে পড়াই কি এখানকার স্যাকরাতের অভ্যাস? তখন মনিব আর চাকরে মিলে পরামর্শ হলো এখনই এদেশ ছেড়ে চলে যেতে হবে। বড় দ্রমিও তখন চলে গেল জাহাজটার দিকে। যে কোনো জাহাজ পৃথিবীর যে কোনো দিক দিয়েই যাক, তাতেই সে মনিবের ও নিজের যাওয়ার বন্দোবস্ত করে ফেলবে। তারপর সেন্টর থেকে মালপত্র টাকা কড়ি তুলে নিয়ে জাহাজে চড়ে এখান থেকে পালিয়ে বাঁচবে। এইদিকে স্যাকরা অ্যাঞ্জেলোকে পথের মধ্যেই তার এক পুরনো পাওনাদার পাকড়াও করলো। তার সঙ্গে আছে সরকারি পেয়াদা। সে বলল, পাওনা টাকা আপনাকে এখনই দিতে হবে, নয়তো আপনাকে আমরা বন্দি করতে বাধ্য হব। আমার কাছে এখন টাকা কোথায়? তবে এইমাত্র অ্যান্টিফোলাস মহাশয়কে আমি এক ছড়া সোনার হার বিক্রি করেছি। তার বাড়িতে গেলে হয়তো আমি এখনই হারের দামটা পাবো। তাই থেকেই তোমাকে টাকা দিচ্ছি। অ্যাঞ্জেলোর এই প্রস্তাবে পাওনাদার রাজি হওয়ায় তারা সকলে মিলে ছোট অ্যান্টিপলাসের বাড়ির দিকে রওনা হলো। ছোট অ্যান্টিপলাসকেই তারা পথে দেখতে পেল। তিনি তখন বন্ধুর বাড়িতে পরিতোষ করে খেয়ে ফিরছিলেন। অ্যান্টিফোলাস মহাশয়, এই দেখুন না, পাওনাদার আমার হঠাৎ পাকড়াও করেছে। আমার সোনার হারের দামটা দিয়ে দিন, তা থেকে আমি দেনাটা শোধ করি। নিশ্চয়ই, তোমায় হারের দাম দেবো বই কি, কিন্তু আগে হারটা তো দাও। এসব আপনি কি বলছেন? হার তো আমি এই কিছুক্ষণ আগে রাস্তায় আপনাকেই দিয়ে গেলাম। আমায় দিয়ে দিলে? মিথ্যেবাদী! হার নিয়ে আমার বন্ধুর বাড়িতে শীঘ্র দেখা করবে বলে খানিকক্ষণ আগেই তো তুমি চলে গেলে। তারপর এই তো তোমার সঙ্গে আমার প্রথম দেখা, তাহলে দিলে কখন? এরপর রাস্তার মাঝে একটা বিশ্রী ঝগড়া শুরু হলো। ছোট অ্যান্টিপলাস আর অ্যাঞ্জেলো দুজনেই দুজনকে ঠকজচ্চর বলে গালাগালি দিচ্ছে। অবশেষে অ্যাঞ্জেলো সরকারি পেয়াদাকে বলল, এই ভদ্রলোক আমার কাছে দেনদার, আমার নালিশে তুমি একে গ্রেফতার করো, জেলে নিয়ে যাও। সেখানে ওসব দেশে এইরকম আইন ছিল।
নালিশ করলেই দেনদার আগে গ্রেপ্তার হতো, তারপর হতো মামলা। আর সেই ধরনের গ্রেপ্তার করবার জন্য আদালতের হুকুমের দরকারই ছিল না, পেয়াদারাই পারত ওই কাজটা করতে। ছোট দ্রমিও তার মনিবের সঙ্গেই ছিল। পেয়াদা গ্রেপ্তার করে নিয়ে যায় দেখে ছোট অ্যান্টিপলাস তাকে পাঠালেন স্ত্রীর কাছে। 200 মোহর নিয়ে আয় আমার স্ত্রীর কাছ থেকে, আগে রেহাই তো পাই, তারপর ওই জচ্চর অ্যাঞ্জেলোকে আমি দেখে নেব। ছোট দ্রমিও ছুটে গিয়ে আদ্রিয়ানাকে সব খবর দিতেই তিনি তক্ষুনি 200 মোহর বার করে দিলেন স্বামীকে খালাস করবার জন্য। ছোট দ্রমিও টাকা নিয়ে রাস্তায় বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই সামনে দেখলো বড় অ্যান্টিফোলাসকে। মনি বিনা টাকায় কি করে পেয়াদার হাত থেকে খালাস পেলেন তা না বুঝতে পেরেও কথাটি না করে সে সমস্ত টাকা দিয়ে দিলেন বড় অ্যান্টিফোলাসকে। বড় অ্যান্টিফোলাস তখন বড় দ্রমিওকে পাঠিয়েছিলেন জাহাজঘাটায়। এখন ছোট দ্রমিওকে দেখে তাকে নিজের ভৃত্য বলেই মনে করলেন এবং বাবু গিন্নিমা টাকা পাইতেতে। এ কথা তার মুখ থেকে শুনেই তিনি ধরে নিলেন যে যে মহিলাটি তাকে স্বামী বলে ডেকে নিয়ে গিয়েছিলেন এ তারই নতুন এক কীর্তি। ফেরত দিলেই আবার নানা ঝামেলা বাঁধবে ভেবে টাকাটা তিনি নিজে নিলেন এবং ছোট দ্রমিওকে হতবাক করে নিয়ে হুকুম করলেন, সেন্টার থেকে মালপত্র নিয়ে এখনই জাহাজে ওঠ। এই জাদুর রাজ্যে আর এক মুহূর্তও নয়, অবস্থা ক্রমেই ঘোরালো হয়ে আসছে। রাস্তায় হাজার হাজার লোক আমাকে নমস্কার করছে, কেমন আছেন জিজ্ঞাসা করছে, কেউ বা বাড়িতে এসে পানাহারের জন্য নিমন্ত্রণ করছে। একটা দর্জি আমাকে দোকানে ডেকে বলছে, এই সব চমৎকার কাপড় তো আমি আপনার জন্যই আমদানি করেছি। আপনি ছাড়া এ কাপড়ের জামা পরবার মতো লোক এ শহরে কটাই বা আছে। এই কথা বলে আমার গায়ের মাপ নিয়ে তবেই ছেড়েছে। সেন্টার থেকে মাল নিয়ে জাহাজে উঠতে হবে, আবার সেই কথা। ছোট দ্রমিওর মনে এবার আর একটু সন্দেহ রইল না যে তার মনিবের মাথা একদম খারাপ হয়ে গেছে। সেন্টারে যাওয়ার নাম করে গিন্নিমার কাছে ছুটে গিয়ে তাকে জানালো, গিন্নিমা গিন্নিমা শিগগির চলুন, মনি পাগল হয়ে গেছে। আদ্রিয়ানাও সঙ্গে সঙ্গে স্বামীর খোঁজে বেরিয়ে পড়লেন তার ছোট বোন লুসিয়ানাকে সঙ্গে নিয়ে। তারা রাস্তায় ছোট অ্যান্টিফোলাসকে দেখা পেলেন। টাকা না পাওয়ায় পেয়াদা তাকে তখন জেলখানায় ধরে নিয়ে যাচ্ছে। স্ত্রীকে দেখে ছোট অ্যান্টিফোলাস যাচ্ছে তাই গালাগালি করতে লাগলেন। তুমি আমায় বাড়িতে ঢুকতে দাওনি, তুমি আমার টাকাও পাঠাওনি আমার গ্রেপ্তারের খবর পেয়েও। এই কি স্বামীর প্রতি স্ত্রীর ব্যবহার? তোমার নরকেও স্থান হবে না। আমি ডিউক মহাশয়ের কাছে নালিশ করব তোমার নামে। এইসব অভিযোগ শুনে আদ্রিয়ানা এবং লুসিয়ানার মনে তখন তিলমাত্র সন্দেহ রইল না যে অ্যান্টিফোলাস পাগল হয়ে গেছেন। খাবার সময়ে তো স্বামীর পাশে বসেই খেয়েছেন আদ্রিয়ানা। আর দ্রমিও তো এইমাত্র বাড়ি গিয়ে খবর দিল যে সে মনিবের হাতে টাকা গুঁজে দিয়ে এসেছে। এখন এই পাগলকে বাড়ি নিয়ে যাওয়া দরকার। আদ্রিয়ানার যে প্রচুর টাকা তা শহরের সবাই জানে। টাকা আমি বাড়ি গিয়েই পাঠিয়ে দিচ্ছি। এই কথা শুনেই পেয়াদা ছোট অ্যান্টিফোলাসকে ছেড়ে দিল। তখন রাস্তা থেকে লোক ডেকে আদ্রিয়ানা বেঁধে ফেললেন নিজের স্বামীকে, আর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ঘরে বন্ধ করে ওঝা ডাকলেন তার চিকিৎসার জন্য। পাগলের চিকিৎসা বলতে তখনকার দিনে ওঝার ঝাড়ফুঁক ছাড়া আর কিছুই ছিল না। স্বামীকে ওঝার হাতে তুলে দিয়ে আদ্রিয়ানা আবার বেরোলেন অ্যাঞ্জেলোর দেনা শোধ করবার জন্য। কিছু দূর গিয়ে বড় অ্যান্টিফোলাসকে দেখেই তার চক্ষু স্থির। আদ্রিয়ানা মনে করলেন তার স্বামী কোনো রকমে ওঝার হাত ছাড়িয়ে বাড়ি থেকে পালিয়ে রাস্তায় এসে পড়েছেন। আবার বড় অ্যান্টিফোলাসেরও পাগলের মতোই মূর্তি। তখন শহরের লোকে শুনেছে অ্যান্টিফোলাস পাগল হয়েছেন, তাই বড় অ্যান্টিফোলাস শহরে যেখানে গেছেন সবাই তাকে ধরবার জন্য চেষ্টা করছে, তাকে বেঁধে বাড়ি পাঠিয়ে দেবে, এই তাদের মতলব। বড় অ্যান্টিফোলাস তাই যেখানে যাচ্ছেন তলোয়ার বার করে নিজেকে রক্ষা করতে হচ্ছে তাকে। তার ভৃত্য বড় দ্রমিও সঙ্গে আছে, সেও তলোয়ার খুলে প্রভুর সঙ্গে চলছে। আদ্রিয়ানা আবার লোকজন ডাকতে লাগলেন স্বামীকে বাঁধবার জন্য। নিরুপায় হয়ে বড় অ্যান্টিফোলাস বড় দ্রমিওকে নিয়ে নিকটে যে বাড়িটি দেখতে পেলেন
তারই ভিতরে গিয়ে ঢুকে পড়লেন আশ্রয় চাইবার জন্য। বাড়িটি একটি মঠ। মঠের যিনি ঠাকুরানী তিনি এক বুড়ি মহিলা, ধর্মকর্ম নিয়েই আছেন সারা জীবন। তিনি বাইরে বেরিয়ে এসে আদ্রিয়ানাকে বললেন, মঠে যারা আশ্রয় নেয় তাদের জোর করে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা কারোর নেই, তোমরা ফিরে যাও। কিন্তু পাগলের বেলায় তো ওসব নিয়ম খাটে না। আমার স্বামী পাগল হয়েছেন, আমি তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, ছেড়ে দিন তাকে আপনি। আমার বিশ্বাস যে ছেলেটি আমার কাছে আশ্রয় নিয়েছে সে পাগল নয়। এই মেয়েটি তাকে তার পাগল স্বামী বলে দাবি করছে বটে, কিন্তু আমার ধারণা কোথাও একটা বড় ভুল চুক রয়েছে। তাই আমি অ্যান্টিপোলাসদের ওদের হাতে তুলে দিতে রাজি নই। ওদিকে তখন সন্ধ্যা হয়ে এসেছে। মহামান্য ডিউক আদেশ দিয়েছিলেন যে ইজিওয়ানের জরিমানা যদি সারাদিনের ভিতর আদায় না হয় তাহলে সন্ধ্যাবেলায় তার শিরচ্ছেদ করা হবে। আর যে জায়গায় লোকের শিরচ্ছেদ করা হয়ে থাকে সেই দিকে যাওয়ার রাস্তা গেছে ওই মঠেরই পাশ দিয়ে। আগে আগে চলেছে ঘাতক ইজিওয়ানকে নিয়ে, আর পিছনে পিছনে আসছেন মহামান্য ডিউক আর তার সঙ্গে অনেক কর্মচারী। ঠিক সেই সময় আদ্রিয়ানা এসে ডিউকের কাছে নালিশ জানালেন যে, দেখুন না মহারাজ, আমার পাগল স্বামীকে মঠের ঠাকুরানী কিছুতেই মঠ থেকে বার করতে দিচ্ছেন না। আদ্রিয়ানার কথা শুনে খুবই দুঃখিত হলেন ডিউক। অ্যান্টিফোলাস তার প্রিয় পাত্র, তার বীরত্বে মুগ্ধ হয়ে আদ্রিয়ানার সঙ্গে তিনি নিজেই বিয়ে দিয়েছিলেন। তিনি মঠের ঠাকুরানীকে বললেন, অ্যান্টিফোলাসকে বাইরে নিয়ে আসুন, আমি দেখব তাকে। মঠের ঠাকুরানী তার আশ্রিতদের আনতে গেলেন, আর ঠিক তখনই রাস্তার অন্যদিক থেকে ছুটতে ছুটতে এসে পড়লেন ছোট অ্যান্টিফোলাস ও তার ভৃত্য ছোট দ্রোমিওকে সঙ্গে নিয়ে। কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে তিনি আদ্রিয়ানার খোঁজে ছুটে বেরিয়েছেন একটা বোঝাপড়া করবার জন্য। ওদিকে মঠের ঠাকুরানীর সঙ্গে ভিতর থেকে বেরিয়ে এলো বড় অ্যান্টিফোলাস আর বড় দ্রোমিও। তখন কারো মুখে কোনো কথাও নেই। এমন অদ্ভুত ব্যাপার পৃথিবীতে কেউ কখনো আগে দেখেনি। আদ্রিয়ানা দেখেন তার দুই স্বামী বড় দ্রোমিও ও ছোট দ্রোমিও দেখে তাদের প্রত্যেকের দুই মনিব। বড় অ্যান্টিফোলাস এবং ছোট অ্যান্টিফোলাস দেখেন তাদের প্রত্যেকের দুই চাকর। আর ইজিয়ন দেখেন যে তার দুই ছেলে। বাবা! তার চিৎকার শুনে সেদিকে তাকাতেই বড় দ্রোমিও চিনতে পারলো তার বুড়ো মনিবকে। ছোট অ্যান্টিপোলাসকেও ইজিয়ন নিজের পরিচয় দিয়ে পুরোনো দিনের কথাগুলো বললেন। এতকাল পরে বাবাকে ফিরে পেয়ে অ্যান্টিপোলাসের আন্দাজ ধরে না। এদের এই সুখের মিলন দেখে ডিউক এমনিই আনন্দিত হলেন যে ইজিওনের জরিমানা মাফ করে দিয়ে তিনি তাকে মুক্তি করে দিলেন। আদ্রিয়ানার সঙ্গে তার স্বামীর ঝগড়াও মিটে গেল। লুসিয়ানার সঙ্গে বড় অ্যান্টিপোলাসের বিয়েও হবে, এইরকম একটা কথা পাকাও হয়ে গেল। মঠের বুড়ি ঠাকুরানী এতক্ষণ অবাক হয়ে দেখছিলেন। অদৃষ্টের কি পরিহাস! এতদিন বাদে নিজের স্বামীকেও দেখতে পেলেন, আর পেলেন দুই ছেলেকে। সে বলল ইজিয়নকে, শোনো, আমি হলাম তোমার অ্যামিলিয়া আর অ্যান্টিপোলাসের মা। হ্যাঁ হ্যাঁ, এইবার তিনি সকলকেই ফিরে পেয়েছেন। মনে মনে ভগবানকে প্রণাম জানালেন তিনি। হে প্রভু, তোমার অশেষ কৃপায় ও করুণার ফলেই আজ থেকেই এই ভগ্ন সংসারে নতুন প্রাণের সঞ্চারে আমরা সবাই কৃতজ্ঞ। সশ্রদ্ধ প্রণাম জানাই প্রভুর ঋণে। তো শেষ হলো আজকেকার গল্প কমেডি অফ এররের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটি অবশ্যই অন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।